আমার গাড়ি চালানোর হাত খুবই বাজে। ডান ঘুরেতে গেলে বাম যাচ্ছিল, কখনো হর্ন বাজাতে চাইলে হেডল্যাম্প জ্বালাচ্ছিল। বেশ বিপত্তি নিয়ে গাড়ি চালিয়ে অবশেষে হাসপাতালে পৌঁছালাম। উনি পথের মধ্যে আমাকে বলে দিয়েছেন ওনার পরিচিত ক্লিনিকে থামাতে। করলামও তাই। দেখতে দেখতে ওনাকে নিয়ে ভেতরে ঢুকলাম। উনি সেখানকার পরিচিত মুখ বলে ওনাকে দেখতে বেশ কয়েকজন এগিয়ে আসেন। ডক্টর ওনাকে তাড়াতাড়ি করে নিয়ে যান গুলি অপারেশন করতে। আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করি। আমারই তো চিন্তা হচ্ছিল নিজের গায়ে গুলিটা লাগলেও হয়তো এত খারাপ লাগতো না। হঠাৎ ব্যাগের মধ্যে কোনো ফোন বাজার শব্দ পেলাম। বের করতে দেখলাম আপুর কল। রিসিভ করার সঙ্গে সঙ্গে আপু উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যালো সেজুতে, কোথায় তুই? আমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, রাস্তায় আসছে। এতক্ষণ লাগে আসতে? আজ না 7টায় ছুটি হওয়ার কথা। আর তোর অব্র ভাইয়া তো অলরেডি বাসায়, তুই এখনো পৌঁছাতে পারলি না? আমার মেজাজ এমনিতেই চটে ছিল, আবুর কথায় সে বিগড়ে গেল আরও। তেতে বললাম, সবসময় এমন গোয়েন্দাগিরি করবি না আপু। আমি বড় হয়েছি, নিজের ভালো নিজে বুঝি। তোর সামনে বিয়ে, তুই সেসব নিয়ে ভাব। যত সব রাখছে। ফোনের লাইন কেটে সুইচ অফ করে রেখে দিলাম ব্যাগে। আবু কতটা হার্ড হয়েছে আমি জানি না, তবে এতক্ষণে যে ব্যাপারটা আমার কানে চলে গিয়েছে নিশ্চিত। টানা 30 মিনিট পর দেখলাম রুদ্রকে যিনি নিয়ে গিয়েছেন সেই ডাক্তার এদিকে আসছেন। আমি তৎক্ষণাৎ এগিয়ে গেলাম ওনার দিকে। ওনাকে জিজ্ঞেস করতে উনি একটা কেবিন দেখালেন আমাকে। রুদ্র সেখানে আছেন। কেবিনের সামনে গিয়ে আমার মন খারাপ দ্বিগুণ বৃদ্ধি পায়। রুদ্র হাতের ব্যান্ডেজে আঙুল বোলাচ্ছেন। সাদা ব্যান্ডেজের গায়ে রক্তের ছোপ ছোপ দাগ। ওনার ব্যথিত মুখটা তখন আমার কাছে এতটাই অসহায় বোধ হচ্ছিল, মন চাইছিল অপরাধ বোধে কেড়েই ফেলি। আচমকা রুদ্র আমার দিকে চোখ তুলে তাকালেন। আমাকে দরজার ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সহজ কণ্ঠে বললেন, ওনাকে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে জায়গা নেই? এতটা আহত হওয়ার পরও এই লোকের তেড়াবাঁকা কথা গেল না। কিন্তু আমার রাগ হয়নি। আমি গুটিসুটি পায়ে এসে ওনার পাশে দাঁড়ালাম। উনি তখন বসেছিলেন চেহারে। আমি মাথা নিচে করে বললাম, সরি। উনি ভুরু কুঁচকে বললেন, ফর হোয়াট? আমি ওনার দিকে তাকালাম। দুঃখী দুঃখী কণ্ঠে বললাম, আপনার এই অবস্থা আমার জন্যই হয়েছে। ওনার ভ্রুভাঁজ জিজ্ঞাসায় আরও গাঢ় হলো। আমি ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বললাম, আসলে এই লোকগুলোর টার্গেট ছিলাম আমি। আমাকে মারতে গিয়ে আপনার গায়ে। উনি মাঝপথে আমাকে থামিয়ে দিয়ে বললেন, ওয়েট ওয়েট, এরা আপনাকে গুলি করতে এসেছিল কেন? আপনার মতো বাচ্চা মেয়ের সাথে ওনাদের কিসের লেনদেন? নাকি ওনাদের বাড়িতে পাশের টপকে চুরি করতে গিয়েছিলেন? আমি দাঁত কিরমির করে তাকালাম। পর মুহূর্তে মনটা আবার নরম হয়ে গেল। না, আজ এখন এই মুহূর্তে ওনার উপর আমি কিছুতেই রাগ করব না। তাছাড়া অসুস্থ মানুষের উপর রাগ দেখানো বোকামি। মৃদু কণ্ঠে বললাম, আমার বাবা তো সাংবাদিক। ওই লোকেদের একটা গোপন খবর জানতে পারায় বাবাকে শাসাতেই ওনারা আমাদের উপর যখন তখন হামলা করছেন। এর আগেও একবার গুলি করেছিলেন আমাকে। ওনাদের থেকে বাঁচাতে তো আপনার গাড়ির ডিকিতে লুকিয়েছিলাম সেদিন। না হলে আমার বয়ে গেছিল আপনার গাড়িতে উঠতে। উনি উত্তর দিলেন না। আমার থেকে চোখ নামিয়ে নিলেন। ঠোঁট কামড়ে ডোব দিলেন ভাবনায়। আমি ওনার উত্তরে আশাও করিনি। আমি ভাবছিলাম অন্য কথা। এই লোকেরা আমার পেছনে যেভাবে হাত ধুয়ে পড়েছে, এবার তো পুলিশকে কমপ্লেন করা দরকার। নাহলে এই গুলি দিয়েই আমার পেট ফুটো হয়ে যাবে। কে বলতে পারে? আমার চিনতে মাথাতেই রয়ে গেল। রুদ্র হঠাৎ করে বলে ওঠেন, এসব আপনার জন্য হয়েছে কিনা জানি না, তবে আজ আপনি আমাকে নিশ্চিত মারতেন। আমি অবাক হয়ে বললাম, আমি আমি আপনাকে কেন মারব? যা অমায়িক ড্রাইভ করছিলেন, গাড়ির মধ্যে যান হাতে নিয়ে, বাসায় তো প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল। আমি নাক মুখ কুঁচকে নিলাম। আমি যে ওনাকে এই অবধি এনেছি সেটাই দেখলেন না। কোথায় শুক্রিয়া আদায় করবেন তা না, উল্টো বদনাম করছেন। কি বদমাইশ লোক। ঠিক তখন রুমের মধ্যে একজন নার্স ছিলেন। বিলের কাগজ হাতে ধরিয়ে দিলেন আমায়। বলেন যাওয়ার আগে রিসিপশনে পে করে যেতে। আমি ওনার যাওয়ার থেকে চোখ সরিয়ে কাগজের দিকে তাকাতে আমার চোখও চড়ক গাছ। 5,000 টাকা বিল হয়েছে। এইটুকুতেই। এত টাকা কোথায় পাবো আমি?
আমার ব্যাগ হাতে 50 টাকা পাওয়া যাবে কিনা সন্দেহ। বিলের কাগজ হাতে নিয়ে অন্য হাতে নখ কামড়াচ্ছি। বিল না দিয়ে এরা আমাকে বাড়িও যেতে দেবে না। আর এই লোকের কাছে আমার মান সম্মান কিছুই অবশিষ্ট থাকবে না। হঠাৎ রুদ্রের আওয়াজে আমার ধ্যান কাটলো। উনি সেই দুপুরের মতো ঘেন্না ঘেন্না ভাব নিয়ে বললেন, আপনি আবার দাঁত নিয়ে নখ কাটছেন? আপনার কি আদৌ হেলথ নিয়ে কোনো আইডিয়া আছে? আমি ওনার কথায় উত্তর দিলাম না। তখনও ভাবছিলাম বিল কীভাবে দেব। সেই কথা, আপুকে ফোন করা যাবে না। আগেই ওর ওপর তেটে চেটে একাকার করে ফেলছি। হুট করে রুদ্র আমার হাত থেকে টান মেরে বিল পেপার নিয়ে নিলেন। সেখানে চোখ বুলে পকেটে হাত দিয়ে গেলেন। আমি আর্তনাদ করে বললাম, একদম না, আপনি বিল দেবেন না। উনি ভুরু কুঁচকে বললেন, কেন? বিল আমি দেব? আপনি কেন দেবেন? ট্রিটমেন্ট আমার ছিল, আমি দেব। এইসব আমার জন্যই হয়েছে, তাই আমি দেব। চুপ থাকুন। রুদ্র কারো দান দেয় না। আমি দেব মানে আমি দেব। আমিও বলছি তাহলে আমিও দেব। আপনাকে বলছি না চুপ করতে। সো শাট ইউর মাউথ। আপনি চুপ করবেন, বিল আমি দেব। উনি চোখ শুরু করে বললেন, আপনি আমায় ধমকাচ্ছেন? আমি থতমত খেয়ে বললাম, না মানে আমি। আচ্ছা, আপনি কেন এরকম করছেন? বিল আমি দিলে কি হয়? উনি ভুরু নাচিয়ে বললেন, বিল দেবেন করে লাফাচ্ছেন। আছে তো টাকা। আমি ধাক্কা খেলাম। উনি জানলেন কী করে? উনি আমার চাহনি দেখে বাঁকা এসে বলেন, কার চোখে কী লেখা থাকে সেটা বোঝার মতো বুদ্ধি রুদ্র হোসেন চৌধুরীর আছে। আমি লজ্জায় মুখ কাচুমুচু করে নামিয়ে নিলাম। উনি উঠে সামনে হাঁটা ধরলেন। যাওয়ার আগে আমাকে নির্দেশ দিলেন, ফলো মি। আমার আর কিছু করার থাকলো কিছুই না। উনি একবার বিলটিল চুকিয়ে দিয়ে গাড়িতে গিয়ে বসলেন। ডক্টর আমার হাতে একটা গোটা প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। কখন কোন ওষুধ খাওয়াতে হবে ওনার ব্যথা নিয়ে সেটাও বুঝিয়ে দিলেন। কিন্তু আমার বুঝে লাভ আছে? আমি তো আর ওনার বাড়িতে থাকবো না। সবশেষে গাড়ি দেখে যেতেই দেখলাম উনি ইতিমধ্যে ড্রাইভিং সিট দখল করে আছেন। আমি জানালার কাছে গিয়ে বললাম, আপনি এখানে বসেছেন কেন? আপনার না হাতে ইনজুরি? উনি আমার দিকে দেখলেন না, সামনের দিকে চেয়ে থেকেই উত্তর দিলেন, রুদ্র রোশন চৌধুরী এতটুকু ব্যথায় নিতে পারে না। কথাটা বলে উনি ওনার ডান হাতটা নখের সামনে ধরলেন। বিড়বিড় করে বললেন, এর থেকে অনেক বড় ব্যথার সয়ে নেওয়ার অভ্যাস আছে তার। আমি কিছুই বুঝলাম না, তবে ওনার হাতের দিকে চোখ যেতেই স্তম্ভ হলাম। হাতের কবজিতে ওপারের দিকটায় কটা দাঁতের দাগ। কেউ কামড় দিলে জীবনটা হয় আর কি, ঠিক সেরকম। সেখানে আবার রক্ত জমাট হয়ে আছে। আতকে বললাম, এ কি, কে কামড় দিল এভাবে? উনি ধরপড় করে হাত সরিয়ে নিলেন। জবাবে গম্ভীর কণ্ঠে বলেন, উঠে আসুন, আপনার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবো না। অত সময় নেই। আমার অবাক লাগলো, সৃষ্টিকর্তা কি ইটভাটার মাটি দিয়ে ওনাকে বানিয়েছেন নাকি? এতে উপকার করলাম এটা ধন্যবাদ না দিয়ে এখনও খক খক করছেন। কিছু মানুষ জন্মেও শোধরায় না, আর উনি চলেন সেই সবের দলনেতা। উনি শোধরাবেন সেই আশা করাও ভুল। কথা না বাড়িয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার সিট বেল্ট আমাকে বেঁধে দিতে হয়েছে। ওনার এক হাতে ড্রাইভ করার অভ্যাস থাকলেও এক হাতে নিশ্চয়ই বেল্ট বাঁধা যায় না। গাড়ির চলার মাঝে আমি ওনাকে দেখলাম বারবার, এক হাতে ব্যান্ডেজ, অন্য হাতে গাড়ির স্টিয়ারিং, কোনো অসুবিধা হয় কি না। কিন্তু না, উনি এক হাতে এতটা সাবলীলভাবে ড্রাইভ করছিলেন যেটা আমি দু হাত দিয়েও পারিনি। পুরো রাস্তায় আমাদের মধ্যে একটা বাক্য বিনিময় হয়নি। উনি ওনার মতো ড্রাইভ করছিলেন, আর আমি আমার মতো ভাবছিলাম, কাল পুলিশ স্টেশনে গিয়ে একটা ডিজি করতেই হবে। এভাবে যান হাতে নিয়ে চলা যায় না। আচ্ছা, বাবা কি জেনে গেল নাকি? তাহলে তো সর্বনাশ। আবার আমাকে চাকরি করতে দিতে চাইবেন না, জানবেনই তো। এই লোকেরা নির্ঘাত একেবারে বাবার কাছে ভিডিও পাঠিয়েছে। শয়তানগুলো, তোদের একবার হাতে নাগালে পাই আমি, গায়ের চামড়া দিয়ে রোদে শুকাতে দেব দেখিস। আবার আরেকটা বিষয় নিয়ে আমার বেশ চিন্তা হচ্ছে, রুদ্র হাতে কামড়টা দিল কে? কার এত সাহসে কুলালো? দেখে তো মানুষের কামড়ই মনে হলো। ওহ, সেই লোকে যদি একদিন পেতাম, ধন্যবাদ দিতে দিতে মেরেই ফেলতাম আমি। আমার ভাবনার ফাঁকে উনি গাড়ি ব্রেক কষলেন।
আমি সামনের দিকে খানিকটা ঝুঁকে গিয়ে ওনার দিকে তাকালাম। উনি শান্ত কণ্ঠে বলেন, নামুন, আপনার বাড়ি এসে গেছে। আমি চুপচাপ নেমে দাঁড়াই। গাড়ির দরজা আটকে জানালা দিকে উঁকি দিলাম। ওনার প্রেসক্রিপশন সিটের উপর রেখে বেশ কোমল স্বরে বললাম, ওষুধগুলো কিনে নেবেন আর সব সময়ের মতো খেয়ে নেবেন। আমি আপনার নম্বরের টাইম টেবিল মেসেজ করে দেব। উনি আমার দিকে তাকিয়েছিলেন। আমার কথা শেষ না হতেই গাড়ি স্টার্ট দিয়ে হাওয়া হলে নিমেষেই। আমি তন্দা খেয়ে তাকিয়ে থাকলাম সেদিকে। বেয়াদ্দপ, মিনিমাম ভদ্রতাও জানে না। আচমকা আমার নিজের দিকে চোখ পৌঁছালো। এ কি, আমার ওড়না কোথায়? উনি তো ফিরে দিলেন না। এখন ওড়না ছাড়া যদি আম্মুর সামনে যাই, আমি কি আস্ত থাকবো? উনি কী করলেন আমার ওড়না? হাসপাতালের ওই রুমটাই তো দেখিনি। তবে ফেলে দিলেন কি? কী দরকার ছিল ফেলে দেওয়ার? আমাকে ফেলে দিলেই পারতেন। উপকারেরকে বাঘে খায় শুনেছি। উনি আমাকে বাঘের মুখে রেখে গেলেন। এখন শুধু আমাকে গিলে খাওয়ারই অপেক্ষা। ওড়নার রং হালকা ধূসর। বাম হাতের মুঠোয় আলতো করে রেখেছে রুদ্র। ওড়নার জায়গাটা রক্তের দাগ। ধূসরের মাঝে লাল রং বড্ড চিহ্ন হেঁকেছে। স্পষ্ট তাকিয়ে আছে মুখ তুলে। রুদ্র ভুরু কুঁচকে এইভাবে দেখছে সেটা। কেন যেন এই পর্যবেক্ষণ একটু ক্লান্তি নেই, ক্লান্তি আসছে না। অন্য সময় হলে এই রক্ত, এই দাগ তার বড্ড নোংরা মনে হতো। অথচ এখন কি আবলীলায় হতে নিয়ে চোখের সামনে ধরে রেখেছে। সামনে বাঁচে সে যদি তার হাত বেঁধে দেওয়া দৃশ্যটি। মেয়েটি এক একদিন এক এক রূপের সম্মুখীন হচ্ছে রুদ্র। জানান দিছে প্রচণ্ড বকবকা করা মেয়েটা খুব একটা খারাপ হয়নি, ভালো বটে। তাই প্রথম দিনের তুলনায় বিরক্তি ভাবটা বোধহয় নেমে এসেছে কয়েক ধাপ নিচুতে। যখন ডক্টর নুরুল হাত থেকে ওড়নার বাঁধন খুলছিলেন গুড়ি অপারেশনের উদ্দেশ্যে, তখন অন্যরকম কিছু মাথায় আসেনি রুদ্রর। কিন্তু ওড়নার গায়ে রক্ত দেখে নোংরা ভেবে ডক্টর যখন নার্সকে বললেন এটাকে ময়লার বিনে ফেলতে, রুদ্র তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে আটকে দেয় ওনাকে। নার্সের থেকে ওড়না নিয়ে নেয় নিজের কাছে। ওনাদের কাছে শেষ বেরিয়ে যেতেই পকেটে ভরে ফেলে। জর্জেটের সফট কাপড় হওয়ায় রুদ্র অতটুকু পকেটে সেটা নির্বিশেষ এঁটেও যায়। গাড়িতে সেজে দেখে অনেকবার ফেলতে দেখতে চেয়েও দেয়নি রুদ্র। ইচ্ছে হয়নি, হয়তো অজান্তে তার এই কাজ মেয়েটে নিচ্ছে ওনার জন্য নাজায়াল হবে। বাসায় ফিরে সবাই কথাও শুনবে। সে তো জানে না তার অন্য রুদ্র চুরি করেছে। হ্যাঁ না বলে কারো জিনিস নেওয়াই তো চুরি বলে। আচ্ছা, এও সম্ভব? দ্যাট গেট রুদ্র রোশন চৌধুরী কিনা শেষমেশ একটা মেয়ের ওড়না চুরি করলো? কিন্তু কেন? ওনার ওড়নার মালিককে তার তো একদম সহ্য হচ্ছে না। দেখলে ইচ্ছে হয় জ্বালাতে, কিছু না কিছুর মাধ্যমে জব্দ করতে। তাহলে এই রক্তমাখা ওড়না নিজের কাছে রাখার উদ্দেশ্য কী? কী বা এই রহস্য? কী যে জানে, কিংবা এর উত্তর বলে দেবে কেউ। অভ্র তখন রুদ্র রুমে ঢুকছিল। রুদ্রকে এক ধ্যানে একটা কাপড়ের দিকে চেয়ে থাকতে দেখে তখন জিজ্ঞাসা হাবুডুবু খাচ্ছিল সে। ভালো করে দেখে বুঝলো এটা মেয়েদের ওড়না। গায়ে আবার রক্ত লেগে আছে। এই জিনিসের মধ্যে কি আছে যে ভাই একভাবে দেখছে? তাছাড়া রুদ্র একটু আগে সামান্য হেসেছে, তাও ঠোঁট একদিকে বাঁকা করে। বিষয়টা অতিকায় সিরিয়াস। টিকতে না পেরে অব্র সন্দেহ করে ডেকে উঠল, ভাই। ডাক শুনে রুদ্র নড়ে ওঠে। অব্র দিকে তাকানোর আগেই বিদ্যুৎ বেগে হাত লুকিয়ে ফেলল পেছনে। কিছু বলবে? অব্র সম্পূর্ণ বিষয়টা বোধগম্য হয় না, কিন্তু রুদ্র যে তার থেকে কিছু একটা আড়াল করতে চাইছে সেটা পরিষ্কার বুঝলো। যেহেতু ভাই বলতে অনিচ্ছুক, সেহেতু তার জানতে চাওয়া উচিত হয়নি। যেদিন ভাই মন খুলে বলবে তখন না হয় জানা যাবে। তবু এই অভদ্রতা হবে না তাকে দিয়ে। কিন্তু রুদ্র কি আদৌ মন খুলে কথা বলতে পারবে? তবে টপ গম্ভীর অফ দ্যাট সোসাইটি কী হবে? অভ্র মৃদু হেসে বলো, না কিছু বলবো না। তোমার হাতে কী অবস্থায় এখন? রুদ্র আস্তে করে বলল, ঠিক আছে। অভ্র চিন্তিত কণ্ঠে বলল, কে এরকম করলো? কিছু জানতে পারলে? এখনো না, তবে জেনে যাব, ভাবিস না। অভ্র চুপ করে যায়। রুদ্র পাশের জায়গায় চোখ ইশারা করে বলল। অভ্র একটু চুপ থেকে বলল,
না, বসবো না। ডিনার কখন করবে? কটা বাজে? এই তো 10টা নাগাদ। তুই যা, আমি আসছি। ওকে। অভ্র আরেকবার রুদ্র দিকে তাকিয়ে বেরিয়ে গেল। রুদ্র মনোযোগ দিয়ে অভ্র যাওয়া দেখল। পরবর্তী মুখ ফুলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরেকটু হলে সব ঘেটে যাচ্ছিল। অভ্র দেখলে কি ভাবতো? তার ভাই কিনা মেয়েদের অন্য হাতে নিয়ে বসে আছে। ছি, না, এই বিপজ্জনক জিনিসকে এভাবে বাইরে রাখা যাবে না। তাছাড়া সার্ভেন্ট ঘর পরিষ্কার এলে নোংরা ভেবে ফেলেও দিতে পারে। কোথায় রাখা যায়? রুদ্র এদিক সেদিক দেখে শেষে উঠে দাঁড়ালো। কাবারের কাছে গিয়ে একটা পাট টেনে খুললো। অদক্ষ হাতে ভাঁজ করলো ওড়নাটা। এরপর তুলে রাখলো তাকের উপর রাখা বক্সে। যদি কখনো মন আসে ফেরত দেওয়ার, তখন দেবে না হয়। বিছানার ওপর থেকে ফোন নিয়ে রুমের সামনে খোলা দরজা দেখে এগোল রুদ্র। রুম থেকে সেখানে যেতে বড় লম্বা থাই গেলা সরাতে হয়। রুদ্রে গিয়ে বসল তার নির্ধারিত কেদারায়। দাঁত দিয়ে নিজের ঠোঁট আলতো কামড়ে ধরে চোখ দিল দূরের আকাশে। আজকের ঘটনাগুলো মাথায় এলে চিন্তায় গভীর সমুদ্রে তলিয়ে যাবে সে। রুদ্র অনেকক্ষণ মন দিয়ে ভাবল ঘটনার শুরু থেকে শেষ অবধি। সে গাড়ি থেকে নামার পরপরই কেন গুলি ছোড়া হলো? টার্গেট যদি সে হয়, লোকগুলো কোনো আগে গুলি করেনি। আর ডক্টর তো বলেন নিখুঁত হাতের ছোঁয়া বুলেট এটা। পেশাদের খুনিরা টার্গেট মিস সচরাচর করে না। হ্যাঁ, যদি এমন হতো সে যদি সামনে সে এসে পড়েছে হুট করে, গুলি লাগার একটা চান্স ছিল তখন। কিন্তু তা তো হয়নি। সে যদি আর সে পাশাপাশি দাঁড়ানো ছিল, একজনের বদলাতে আরেকজনের গায়ে গুলি লাগার চান্স 0 পয়েন্ট। তাহলে কি রহস্য আছে এর পেছনে? কেন জানি না মনে হচ্ছে বন্দুকের নিশানা সে যদি নয়, আমিই ছিলাম। বাড়িতে ফিরে আমাকে প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়েছে। একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে রাতের বেলা অন্য ব্যতীত ফেলে তার মা বোন নিশ্চয় মুখে কুলো পেটে থাকবে না। তার উপর আমার ছাপোষা মন। কাঁধ ব্যাগ খুলে চেপে ঘরে ঢুকলাম। আম্মু দেখতে আর্তনাদ করে বলেন, এ কি তোর ওড়না? ব্যাস, যে ভয়ে ছিলাম সেটাই হলো। উত্তরে বলার মতো কিছু পাইনি। আমি চটপট বানিয়ে কথা বলতেও পারি না। থতমত খাচ্ছিলাম, আম্মু ঠিক ধরে ফেললেন। আমি মিথ্যে বলার চেষ্টা করেছি। হুঙ্কার দিয়ে বললেন, একদম মিথ্যে বলবি না। কি হয়েছে সত্যি করে বল আমায়। আমার মুখ শক্ত থাকলেও গলার স্বর কাঁদো কাঁদো। আম্মু কী ভাবছিলেন আমি ঠিক বুঝেছি। মায়ের মন তো কত হলে কলকাতা ধরেনি। এক্ষুনি ঠান্ডা হতেই হবে, না হলে আম্মু ভয়ে জ্বর করে কেঁদে ফেলবেন। আম্মু, আমি তোমাকে সত্যি বলবো, কিন্তু কথাটা বাবাকে কিছু বলবে না? আম্মু বোকা চাউনিতে চেয়ে মাথা নাড়লেন, মানে সে বলবে না? আমি ছোট নিঃশ্বাস ফেলে সোফায় উঠে বসলাম। সোফায় ভীষণ কৌতূহলে বললেন আমার পাশে। তারপর একে একে আমি শাসকের ঘটনা সব খুলে বললাম। সব শুনে আম্মু অজ্ঞান হওয়ার উপক্রম হয়েছিল। তবে আজকে উঠলেন বল, কি সাংঘাতিক! উনি ঠিক আছেন এখন? কোনো অসুবিধা হয়নি তো? বাড়ি পৌঁছে দিয়েছিস ওনাকে? ইস, গুলিটা হাতে না লেগে যদি অন্য কোথাও লাগতো। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আম্মুর চিন্তার ধারণাটা কারণ আমি আম্মুকে সব বলেও আসলে সব বলিনি। লোকগুলো যে আমাকে মারতে এসে ভুলে গিয়েছিল রুদ্রকে মেরেছে, এই কথাটুকু এড়িয়ে গেলাম। এই একটি যথার্থ কারণ হতে পারে আম্মুর যতটা প্রমিস করার বাবাকে না বলতে। আম্মু আসলে বাবাকে কিছু না বলেই থাকতেই পারে না। অ্যারেঞ্জ ম্যারেজও বিপুল ভালোবাসে এদের। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ বাঁচিয়েছেন আমার মেয়ের, কিচ্ছু হয়নি। আমি ক্ষীণ হাসলাম। আম্মু আমার কাঁধ ব্যাগ হাত থেকে নিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, যা হাত মুখ ধো গিয়ে, খেতে দিচ্ছি তোকে। আমি আর কিছু না বলে উঠে যাই। যেতে যেতে আব্বুকে চোখে পড়ল ডাইনিং টেবিল ঘেঁষে দাঁড়িয়ে পানি খাচ্ছে। পানি খাওয়া যে একটা সুত আমি জানি। আসল উদ্দেশ্য আমাদের কথা শোনা। আমাকে দেখতেই আপু অভিমানী চোখে ফিরে নিল। আমি মিটমিটি হেসে গিয়েই জাপটে ধরলাম আপুকে। আপু তাৎক্ষণিক মোচড়ানো শুরু করে দিল। ছাড় আমাকে, একদম ধরবি না। ভালো চাইলে তার কোনো দামই নেই, বুঝেছি আমি। আমি তাও ছাড়িনি, শক্ত করে ধরেছিলাম। এই মানুষটা আমাকে ঠিক কতটা ভালোবাসে সে কি আমি জানি না? জানি তো, অনেক কাঠখড় পুড়িয়ে
আবুকে শান্ত করলাম আমি। ভবিষ্যতে আমার ওপর এমন গোয়েন্দাগিরি করবে না সেই কথা নিতে না পারলেও আমি যেমন রাফ অ্যান্ড টাফ বিহেভ করবো না এই কথা দিতে হয়েছে আমাকে। তবে আম্মুকে আবু কিছুই বলেনি। বোনের আমার সুবুদ্ধি এসেছে। না সে কই যাবে, দুদিন পর শ্বশুরবাড়ি যাবে, সংসার করবে, ঘটে বুদ্ধি না থাকলে চলে। রাতের বেলা খাওয়ার সময় তখন পরিবারের চারজনই এই একটা সময় আমরা একত্রিত হই। সকাল আর দুপুরে খাবার জন্য তিনগুলো রেতে একসাথে খাওয়া চাই। বাবাকে আমি তেমন পাই না। আমি ঘুম থেকে ওঠার আগে বাবা প্রায়ই অফিসে বেরিয়ে যান, আবার কয়েক সময় আমি ঘুমানোর পর বাড়িতে ঢোকে। খুব কম সংখ্যক দেখা যায় আমাদের। এই আমার বাবা ভীষণ আদুরে, আগেই বলেছি। অকারণেই বাবা আমাকে উজাড় করে ভালোবাসেন। বাড়িতে ফেলে উনি সবার আগে আমায় ডাকবেন, হাতে কিছু নিয়ে এলেও দেবেন আমাকে। খাওয়ার সময় আমার প্লেটে নিজের প্লেট থেকে তরকারি, মাছের ডিম, মাংসের টুকরা তুলে দেওয়া বাবার দ্বিতীয় অভ্যেস। সবাই বলে প্রথম সন্তান নাকি বাবার বেশি আদরের হয়। আমাদের বেলায় এই নিয়ম উল্টো। আরিশাবু চুপচাপ শান্ত হয়, ও বাবার থেকে তেমন কথা বলে না। খুব দরকার হলে তখন আসে বাবার সামনে। কিন্তু আমি, বাবা যতক্ষণ বাসায় থাকে আমি বাবার পায়ে পায়ে ঘুরতে থাকি। হয়তো এই কারণে আমি বাবার অতি প্রিয়। সে জাগে। এই মুহূর্তে সবাই চুপচাপ ভাত খাচ্ছে। মাঝে মাঝে আম্মু বাবাকে দু একটা প্রশ্ন করছেন, ভাত লাগবে কি না, রান্না ভালো হয়েছে কি না। কিন্তু আমাদের মধ্যে কথা হয়নি। আমি আর আব্বু শান্ত হয়ে খাচ্ছি। তবে খাবার গিলতে আমার বেশ কষ্ট হচ্ছে, সাথে মনটাও খারাপ। বারবার না চাইতেও রুদ্রের ব্যথাতুল মুখের কথা মনে পড়ছে আমার। ওনার দাঁত চেপে ব্যথা সহ্য করার দৃশ্যটা চোখে ভাসলেই আমার কান্না পাচ্ছে। আমার জন্য একটা নির্দোষ লোকের কতই না ভোগান্তি হলো আজ। আমার থমকানো ভাব বাবার চোখে পড়লেই বললেন, কী ব্যাপার সেজদি, খাচ্ছ না কেন তুমি? না খাচ্ছি তো। বাবার কিছু বললেন না, ভাত মাখায় মন দিলেন। আমি ভাতের মধ্যে আঙুল নাড়তে নাড়তে ভাবছিলাম, বাবা এখনও ওই ব্যাপারে কিছু বলছেন না কেন? আগেরবার তো খুব ভয় পেয়েছিল, নাকি এবার জানেই না কিছু। সাথে এও ভাবছি প্লেটের মধ্যে ছুটে থাকা কথাটা জিজ্ঞেস করবো কি না। জিজ্ঞেস না করলে শান্তি পাচ্ছি না যে, করেই ফেলি তার থেকে। আস্তে করে বললাম, বাবা একটা কথা জিজ্ঞেস করব। বাবা খাবার চিবাতে চিবাতে বললেন, বলো। আপু আর আম্মু খাওয়া রেখে আমার দিকে তাকালেন। বাবা তো ইতিমধ্যে চেয়ে আছেন। আমি এখন কি বলবো সেটাই জানতে ইচ্ছুক তার। আমি সবার দিকে একবার চোখ বুলিয়ে উদ্বেগ নিয়ে বললাম, আচ্ছা বাবা, যে লোকগুলো আমার উপর কদিন আগে গুলি চালালো ওরা কে, তারপর আর তোমাকে থেড় দিয়েছে? আম্মু বুঝে ফেললেন আমার কথার মানে। বুঝলো আপু। এবার চোখ সরিয়ে বাবার দিকে ফিরল দুজন। আম্মু কৌতূহল আমার সাথে তাল মিলিয়ে বললেন, হ্যাঁ তাই তো, তোমার এই মন্ত্রীর কী অবস্থা? নিউজ টিউজ পাবলিশ করতে মনে হয় হুমকি টুমকি দিচ্ছে এখনও? বাবা কেমন চুপ করে গেলেন। খানিক সময় নিয়ে বললেন, না, নিউজ এখনও প্রকাশ করিনি, হয়তো তাই। আমি ভুরুকুচকে বললাম, করবে না? না। আমি বিস্মিত হয়ে বললাম, ওনাদের এত বড় একটা অপরাধ তুমি সাধারণ মানুষকে জানাবে না? আমি ভুরুকুচকে বললাম, করবে না? না। আমি বিস্মিত হয়ে বললাম, ওনাদের এত বড় একটা অপরাধ তুমি সাধারণ মানুষকে জানাবে না? বাবা ব্যস্ত কণ্ঠে বললেন, না, আমি এ কালারে কী করব? প্রতিনিয়ত এমন ধমকাধমকি ভালো লাগে না। অনেক হয়েছে। রিটায়ার করবো দুদিন বাদে, এখন একটু আরামে বাঁচি। আর তুমি এসব না ভেবে নিজের কাজ, পড়াশোনা এসবে মন দাও। বাবা তাড়াহুড়া করে খেয়ে উঠে গেলেন। আমার বিষয়টা অবাক লাগলো। সাথে আম্মু আর আপুর মধ্যে বিষম্য খুঁজে পেলাম। বাবা যেতেই আপু মৃদু কণ্ঠে বলল, বাবার আবার কি হলো? মনে হলো ভুল কিছু জিজ্ঞেস করে ফেললে। আমি কিছু না বলে বাবার যাওয়ার দিকে চেয়ে থাকলাম। আর যদি সাংবাদিক হতাম, বাবা থেকে ওই কথা প্রমাণ নিয়ে আমি ছড়িয়ে দিতাম। সবাই অত্যন্ত জানতো তারা কি ভেজাল দ্রব্য খাচ্ছে দিনকে দিন। একটু তো সতর্ক হতো বাবা না। মাঝে মাঝে কী যে হয়। আমার মনের কথা টেনে নিয়ে আম্মু বের করে বললেন, এই লোকের মাঝে মাঝে ভীমরতি হয়। কি করবে কি বলবে নিজেই জানে না। ছাড়ো সব, তোরা খা। খা বললে কি খাওয়া যায় আম্মু? আমার মন মস্তিষ্ক জুড়ে এখন কোথাও খাওয়া শব্দটা নেই। সার্চ করে পাওয়া যাবে না, কারণ আমি গভীর চিন্তায় মগ্ন। আমার চোখের প্রত্যেকটা পলক দখল করে আছেন ওই অভদ্রলোক।
ওনার আহত হওয়ার দৃশ্য মাথায় এলে আমার সব শান্তি অশান্তিতে বদলাচ্ছে। না, আজ খাওয়াই দফা রফা। আমি ভাত ছেড়িয়ে উঠে পড়লাম। আমাকে উঠতে দেখে আপু প্রশ্ন করলো, কী রে, খাবি না? উত্তরে পেটে জায়গা নেই এতটুকু বলেই চলে এসেছি রুমে। আমার কিছু ভালো লাগে না, কিচ্ছু না। বজ্জাত লোকটা এখন কী অবস্থায় জানার জন্য মন আকুপাকু করছে। রাত তখন অনেক, ঠিক কটা বাজে জানি না। আমার পুরো কামরা অন্ধকারে ডুবে আছে। বাড়ির সবাই ঘুমিয়েছে কিনা তাও জানি না। বাবা আর আম্মুর রুমের লাইট জ্বলছে, আর আরিশাপু হয়তো এতক্ষণে অব্র ভাইয়ের সাথে প্রেমালাপাত জুড়ে দিয়েছে। একটা সিঙ্গেল মানুষের যে কষ্ট সেটা আমি রাতে বেশ হাড়ে হাড়ে টের পাই। বাবা আর আম্মু কথা বলে, আরিশাপু অব্র ভাইয়ের সাথে কথা বলে, কিন্তু একমাত্র আমি বোকার মতো জেগে বসে থাকি। আগে তো রাত জেগে পড়তাম, কিন্তু অফিস জয়েন করার পর সারাদিনের ক্লান্তিতে শরীরটা আর সায় দেয় না। আজকের কথা ভিন্ন। আজ তো মন ভালো নেই, তার উপর আমি ভীষণ চিন্তিত। রুদ্র খোঁজ আনতে না পারলে আমার হচ্ছেই না। বার কয়ে গিয়ে আপুকে দিয়ে অব্র ভাইকে জিজ্ঞেস করিয়েছি ওনার কী খবর। অব্র ভাইয়া ভালো বলেও আমার মন মানছে না। না, এর মধ্যে অন্য কোনো কারণ নেই। আমি ছোটবেলা থেকে এরকম। আমার জন্য কারোর ক্ষতি হবে, কেউ ব্যথা পাবে, সেটা মানতে আমার 7 জন্ম ফুরিয়ে যায়। আজও তাই। হঠাৎ মাথায় এলো ওনাকে ফোন করব। পরমুহূর্তে ভাবলাম সেটা কি ঠিক হবে? উনি যদি রেগে যান? ওনার রাগ তো বাতাসে ওড়ে, যখন তখন ঘাড়ে চাপতে পারে। দোষে কিছু নেই। আবার ভাবলাম, ধুর, রেগে গেলে যাবে। আমি সোজাসাপটা উত্তর দেব যে আপনার কথা জানতে ফোন করেছি, ব্যাস। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, অন্ধকারে ঘড়ির কাঁটা জ্বলছে। পরিষ্কার বুঝলাম এখনও রাত 12টা বেজে 30 মিনিট। খুব বেশি রাত হয়নি। উনি কি ঘুমিয়েছে? ঘুমানো তো কথা নয়। রাত জাগলেই না উনি যথাযথ খিটখিটে হতে পারবেন। বেশি কিছু না ভাবে ফোন উঠিয়ে ওনার নাম্বারে ডায়াল করলাম, কিন্তু ফোনের লাইন বেজে এলো। হয়তো কথা বলছিলেন কারো সাথে। কে আবার হবে? নির্ঘাত গার্লফ্রেন্ড? এত রাতে যদুর মা মধুর মা ছাড়া আমি কেউ বসে থাকবে না ওনার জন্য। কিন্তু এই রকচাটা লোকের গার্লফ্রেন্ড কিভাবে হলো জানতে ভীষণ কৌতূহল হয়। মেয়েটা টিকে আছে বা কী করে? ওনার একদমে তো আমার প্রাণ যায় অবস্থা ফেরত আসে। কবে টুপ করে মরে যাব কে জানে। 10 মিনিট পর আবার কল দিলাম। এবার আর ব্যস্ত বলেনি। উনি হয়তো ফোন হাতে নিয়ে বসেছিলেন। একবার রিং হতে না হতেই রিসিভ করে বললেন, হ্যালো, রুদ্র রোশন চৌধুরী স্পিকিং। আমার কপালে ভাঁজ পড়ল। মনে মনে বললাম, জানি রে বাবা জানি, তোর নাম যে রুদ্র রোশন চৌধুরী এটা আমার মুখস্থ হয়ে গিয়েছে, এতবার বলার কিচ্ছু নেই। কিন্তু আশ্চর্য হলাম এটা ভেবে যে উনি আমার নম্বর চিনলেন না। বাসায় এসে তো ওনাকে ওষুধের সময়সূচি লিখে মেসেজ করেছি। অত্যন্ত ডাক্তার আমাকে যা যা বুঝিয়েছেন সেটুকু। উনি কি তো আমার মেসেজ পায়নি? আমি টুপ থাকায় উনি অধৈর্য হয়ে বললেন, কথা না বললে লাইন কেটে দিলেই পারেন, বেকার টাইম ওয়েস্ট করছেন। আমি তাড়াহুড়া করে গলা ঝেঁকে বললাম, আমি সেজুতি। উনি অকপটে বলেন, তাই বলুন। এমন কচ্ছপের টাইপের আপনি ছাড়া কেউ হবেন আগে বোঝা উচিত ছিল আমার। মানে আপনার কি জিভে কথাও আসে সোলোমন শুনে? কোনো কাজে কি ফাস্ট ফাস্ট করতে শেখেননি? ওনার কথা শুনে এই মুহূর্তে আমার ইচ্ছে করছিল ফোনের মধ্যে ঢুকে ওনাকে দুটো ঘষে মেরে আসতে। আমি কচ্ছপ আর তুই কি? তুই তো একটা জিরাফ, সব দোষ আমার। কি দরকার ছিল মায়া দেখিয়ে ফোন করার? উনি আবার ব্যস্ত কণ্ঠে বললেন, আপনি কি কিছু বলবেন? না, বলতাম না। তোর সাথে মিনারাজও বলতে ফোন করেছি। ফোন যখন করেছি নিশ্চয় কিছু না কিছু বলবো নির্বোধ। আমার সুন্দর কথাটা আর মুখ ফুটে বের হলো না। লম্বা শ্বাস ফেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, আপনার হাতের ব্যথা এখন কেমন আছে? উনি ছোটো করে বললেন, ভালো। ওষুধ খেয়েছেন? ঠিক আছে, রাখছি। আমি বলতে না বলতে উনি লাইন দুম করে কেটে দিলেন। মানে কি, এই লোকের এত ভাব কেন? কোথাকে আমদামি হয় এই তো ভাবের? অসহ্য। গা পেতে চড় খাওয়ার ইচ্ছে হলো যখন, নিজে একটা মারলে পারতেন। ওনার মতো লোকের হাতে এই অদৃশ্য চর খাওয়ার দুঃখে আমার জীবন ঘুচবে না। ধ্যাত, নিজের উপর চরম রাগে কাত হয়ে শুয়ে পড়লাম বিছানায়। মেয়েদের সাথে ভাব দেখাইতেছে। জীবনে বিয়ে হবে না তোর? বুড়ো হওয়ার আগেই সব দাঁত ভেঙে দেবে দেখিস। অবলা নারীর অভিশাপ একদিন ফলবেই ফলবে।
সেবারের মতো রাতটুকু পার হলো। সকাল সকাল উঠে তৈরি হচ্ছি, হঠাৎ প্রচণ্ড শব্দে আমার ফোন চেঁচিয়ে জানালো কেউ আমাকে কল করছে। বিছানার উপর রাখা ছিল ফোন, হাতে উঠে স্ক্রিনে চোখ বোলাতে দেখলাম অচেনা নাম্বার। কে হবে, কেন ফোন করেছে? আমি এবার এত সব ভাবি না, চটপট ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটা মোটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, আমি উত্তরা থানার ওসি বলছি। আমার চোখগুলো বড় বড় হয়ে এলো। থানার ওসি আমাকে কেন ফোন করলো? আমি তো কিছু করিনি। আচ্ছা, ওদিন যে রুদ্রকে ওনার নাম ভাঙিয়ে কল করেছিলাম, সেটা কি উনি জেনে ফেললেন? আমাকে হাসতে দেবেন? আমার সারা শব্দ না পেয়ে উনি বললেন, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি ভয়ে ভয়ে বললাম, জি বলুন। আপনাকে একবার থানায় আসতে হবে। আমাকে এবার পাইকে ভয়ে ঘাম ছুটে আমার অবস্থা। মনে রুদ্র এই কাজটা করতে পারলেন? একটুখানি শত্রুতার জন্য আমাকে জেলে ভরার এত ইচ্ছা জাগলো ওনার? এই ছিল মনে। কাবা কণ্ঠে বললাম, কেন? আমি কি করেছি? আপনি কিছু করেনি, তবে আমাদের আপনাদের উইটনেস দরকার। একদিন নিশ্চিত হলো, অন্যদিন বেশ অবাক হলাম। কিসের উইটনেস? ইন্ডাস্ট্রিয়ালিস্ট রুদ্র রোশন চৌধুরী থানায় জিডি করেছেন। ওনার হাতে গুলি করেছে কোনো অজ্ঞাত ক্রিমিনাল। এর কিছুদিন পূর্বে আপনার ওপরও নাকি হামলা করেছিল ওরা, সেই ব্যাপারে। এবার আমার কাছে সবটা জলের মতন পরিষ্কার লাগলো। যাক, যে কাজ আমি নিজেই করবো ভেবেছিলাম, উনি করাতে ভালোই হয়েছে। জি, আমি দেখছি। লাইন কেটে ভাবতে বসলাম, আমার যাওয়া কি ঠিক হবে না? মানে কাল তো বাবার মুখে চিন্তার ছাপ দেখলাম। বাবাকে একবার বলে দেখি। রুম থেকে বেরিয়ে ওনাদের ঘরের দিকে এগোলাম। অবশ্য যে অবধি যেতে হয়নি। বাবা বসার ঘরের সোফায় বসে জুতো পরছেন, বের হবেন এক্ষুনি। আম্মুর পাশেই বাবার ক্যামেরার ব্যাগ নিয়ে দাঁড়ালো। আমি গিয়ে আম্মুর পাশে দাঁড়াই। আমাকে দেখে বাবা শুভ্র হাসলেন। কিছু বলবে সেজেতে? হ্যাঁ বলো। আমি খানিক সময় নিয়ে বললাম, বাবা, কদিন আগে আমার উপর যারা গুলি চালিয়েছিল, আমি আজ থানায় ওদের নামে ডায়েরি করতে যাব। ভাবছি আমার কথাটা বাবার মস্তিষ্কে কতটা চাপ বাড়লো আমি জানি না, তবে ওনার চোখে মুখে স্পষ্ট অস্থিরতা ফুটে উঠল। আম্মু একবার বাবার দিকে দেখছেন, একবার আমার দিকে। বাবা আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে চোখ নামিয়ে নিলেন, আবার নিজে জুতো পরে মন দিয়ে বললেন, এসবের দরকার নেই। আমি কপাল কুঁচকে বললাম, কেন বাবা? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো যখন তখন মরবো। তার থেকে পুলিশকে জানিয়ে রাখা ভালো নয়? ওনারা অত্যন্ত ছেলটা দেবেন আমাদের। বাবা এই প্রথমবারের মতো আমাকে ধমকে বললেন, চুপ থাকো, এ তো পাকামা কথা। কে বলেছে তোমাকে? আমি বলছি সেজুতি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, থানার আশেপাশেও তুমি যাবে না। আমি যদি জানতে পারি তুমি গিয়েছিলে, তাহলে তোমার বাবার কঠোর রূপটাও দেখতে পাবে তুমি। আমি স্তম্ভিত। সামান্য কারণে বাবা এত প্রতিক্রিয়া দেখাবেন বুঝতেই পারিনি। বাবার উঁচু স্বর শুনে আরিশা আপু রুম থেকে ছুটে বেরিয়ে এলো। আমার চোখ ছলছল করছিল। বাবা কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। অভিমানী দৌড়ে নিজের ঘরে ছুটে গেলাম আমি। আমার পিছু পিছু আপুও আসছিল। যেতে যেতে আম্মুকে বলতে শুনছিলাম, এভাবে না ধমকালেও হতো না? এ তো খারাপ কিছু বলেনি। মেয়েটাকে আমিও বকি, এখন যদি তুমিও ওভাবে বকাঝকা করো, ও যাবে কোথায়? বাবা উত্তর কি বলছেন সেটা আমার শোনা হয়নি। আমি ঘরে এসে বারান্দায় রাখা চেয়ারে ধপ করে বসলাম। মানে সবাই আমাকে বকে। ঘরের ছোট মেয়ে হলে আদর পাওয়ার থেকে মারধরের পরিমাণ যে বেশি হয় সেটা কেউ বোঝে না। আপু এসে আমার পাশে দাঁড়ালো। আমাকে মাথাটা ওর কোমরের সাথে চেপে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, বাবা ইদানিং খুব প্রেশারে আছেন বোধ হয়, তাই হুঠাৎ রেগে যাচ্ছেন। তুই এই নিয়ে দুঃখ পাস না। বাবা যে তোকে কতটা ভালোবাসে সে তো আমার জানি সবাই, তাই না? আমি মুখ তুলে আলাদি কণ্ঠে বললাম, কিন্তু আপু আমি কি ভুল বলেছি? পুলিশকে একটা ডায়েরি করলে ভালো হতো না? বাবা যখন নাবো করেছেন নিশ্চয় তার পেছনে কারণ আছে। তুই ওনার কথায় অবাধ্য হোস না বোন। যা হবার তাই হবে, ভাগের উপর ছেড়ে দে। বাবার উপর সুপ্ত অভিমান আমার তাও কমেনি। সকালে না খেয়ে বেরিয়ে পড়লাম অফিসে। আম্মু আপু জোর করলেও শুনিনি। অনেকটা পথ আমাকে রিক্সা করে আসতে হয়েছে, কারণ কাল স্কুটি রেখে এসেছিলাম রাস্তায়। তারপর আবার তেলও ভরা বাকি। এই এতগুলো কাজের জন্যে মূলত আমার এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া। কিন্তু হলো উল্টা, মন মেজাজ পাহাড় সমান খারাপ।
কেন যে বাবার সাথে কথা বলতে গেলাম, ধুর। স্কুটির জন্য তো সব কাজ শেষ। আজকে রোদের মাত্রা অনেক তীব্র। সকালবেলাতে এত রোদ, দুপুরবেলা কি হবে? তার উপর গরমের মৌসুম। মাথায় হেলমেট ছুঁড়ে তরতর করে ঘাম পড়ছে। টের পাচ্ছি কোনো রকম অর্ধেক রাস্তা আসতেই জ্যামে পড়লাম। সকালে একবার জ্যামে না পড়লেও চলবে না। জ্যামের 10 মিনিট পার হলেও ছোটার নাম নেই। মাথার ওপর ক্রুদ্ধ সূর্যের তেজ। আশেপাশে গাড়ি হর্ন, খালি পেট, সাথে একটা অ্যাম্বুলেন্সের পপুর শব্দ। নিরাদুন এই পরিস্থিতিতে আমার মাটির নিচে লুকাতে ইচ্ছে করছে। আশেপাশে তাকাচ্ছি, কখনো সামনে গলা উঁচু করে দেখছি জ্যাম কখন শেষ হবে। হঠাৎ চোখ পড়ল রাস্তার ওপারে। উল্টো দিক থেকে ছুটতে আসছে রুদ্র কালো গাড়ি। কাঁচতলা থাকলে ওনার গাড়ি চিনতে আমার ভুল হবে না, আগেই বলেছি। কিন্তু উনি যাচ্ছেন কোথায়, তাও এই অবস্থায়? অফিস তো ওদিকে নয়। ওনার গাড়ি যতক্ষণ দেখা যায় আমি দেখছিলাম। আচমকা উনি বামে মোড় নিয়ে একটা সরু রাস্তায় ঢুকলেন। আমার ভুরু আরও কোঁচকালো এতে। ওদিকে যাচ্ছেন কেন? আমি খানিক সময় চোখ ঘুরিয়ে ভাবলাম, কোথায় যেতে পারেন উনি? আরে হ্যাঁ, ওই দিক তো একটা হাসপাতাল আছে। উনি বোধহয় ওখানেই যাচ্ছেন। কাল তো বলেছিলেন এই কথা, কিন্তু এ তো ঘন ঘন যাচ্ছেন কেন? কে আছে সেখানে? ওনাদের তো বাবা মা নেই। তাহলে? আমার চিন্তা ভাবনার ফাঁকে জ্যাম শেষ। আমি সাথে সাথে ঠিক করলাম ওনাকে ফলো করব। আমার কৌতূহল যে অনেক উঁচু। স্কুটার ইউটার্ন নিয়ে আমি অপর পাশে রাস্তায় এলাম। হাত ঘড়ি দেখলাম একবার, সবে 9টা 20 বাজে। মানে আমার হাতে অঢেল সময়। বেশ স্পিডে চালিয়ে যেতে শুরু করলাম। উনি যেদিকে গেলেন আমিও সেদিকটাই। আমি চালাচ্ছি তো চালাচ্ছি, ওনার গাড়ির টিকিটটাও দেখতে পাচ্ছি না। স্কুটার গতি আরও বাড়ালাম। এসাইলুমের কাছাকাছি আসতে দেখলাম ওনার গাড়ি একপাশে দাঁড় করানো। এর মানে আমি ঠিক ধরেছি। কিন্তু পাগলা গারো তো ওনার কী কাজ? সেটা তখনও বুঝলাম না। যেহেতু উনি ভেতরে ঢুকে পড়েছেন, তাই গাড়ি খালি হওয়ার কথা। ড্রাইভার কাকু থাকলে ওনাকে দেখতে পেতাম আশেপাশে। নেই যখন নিশ্চয়ই আসেনি। আমি আরেকটু এগিয়ে ওনার গাড়ি বরাবর থামালাম। গারদের ভেতরে উকিঝুঁকি দিতে শুরু করলাম। আমি কখনো পাগলা গারদের ভেতরে থেকে দেখিনি। সিনেমায় দেখছি, কিন্তু সেরকমই বাস্তবে হয় না। ঘাড় চুলকে ভাবছিলাম, এর মধ্যে ওনার কে আছে? ভেতরে গিয়ে দেখবো একবার? না বাবা, থাক। বেশি লম্ফঝম্প করলে উনি রেগে মেগে আমাকে চাকরি থেকে বার করে দেবেন। তখন কি হবে? 10 লাখ টাকা আমাকে মেরে ধরেও পাওয়া যাবে না। তার থেকে ভালো আমি বরং অফিসেই যাই। এ তো গোয়েন্দাগিরি করার দরকার নেই আমার।